আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আমাদেরকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আমাদেরকে আজকে একটা মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় ভাইরা, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে একটু মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। অনলাইন ব্যবসা কি? অনলাইন ব্যবসা কি? কেন আমরা অনলাইন ব্যবসা করব? অনলাইন ব্যবসার উপকারিতা কি? অনলাইন ব্যবসা করলে কি কি লাভ, এ ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। অনলাইন মার্কেটিং, অনলাইন বিজনেস, অনলাইন ব্যবসা জায়েজ আছে কিনা? হ্যাঁ, আপনি অনলাইন বিজনেস এমন একটা বিজনেস, এটা সারা বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী করা যায়। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে থেকেও আপনি সারা পৃথিবী ব্যাপী আপনি বিজনেস করতে পারবেন অনলাইনে। আপনার কোনো দোকান প্রয়োজন হবে না অনলাইনে ব্যবসা করলে। অনলাইন ব্যবসা এটা আলেমদের জন্য সবচেয়ে বেশি উপকারী। মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি অনলাইন ব্যবসাটা সবচেয়ে বেশি উপকারী হলো ওলামা ইকরামের, আমি মনে করি। কারণ লাগবে না আপনার, আপনি একটা মাদ্রাসায় খেদমত করেন অথবা মসজিদে নিয়ে আসেন, আপনি দোকান দেওয়ার সমর্থ নাই, আপনার দোকান দেওয়া সম্ভব না। আপনার অনলাইন বিজনেস করে সারা পৃথিবী ব্যাপী আপনি বিজনেস করে যেতে পারবেন। সারা বিশ্বের যে কোনো প্রান্তে ব্যক্তির কাছে আপনি বিজনেস করতে পারবেন। অনলাইন বিজনেসের উপকারিতা হলো এই জন্য যে আপনি পার্ট টাইম সময় অনলাইনে সময় দিয়ে আপনি কাজ করে ওখান থেকে একটা ইনকাম করতে পারবেন। আপনি হালাল ভাবে, আপনার হালাল বিজনেস করে। অনলাইনে কিছু হারাম পন্থাও আছে, হারাম পন্থাগুলো নিয়ে আলোচনা করবো না, হারাম পন্থার পদ্ধতি শিখাবো না, হারাম পন্থার কোনো আলোচনা থাকবেও না। আমরা হালাল ভাবে আপনি কিভাবে অনলাইন থেকে আপনি বিজনেস করে ইনকাম করতে পারবেন। অনলাইন বিজনেস কি? অনলাইন একটা ফেসবুক আইডি, একটা ফেসবুক পেজ, আপনার একটা দোকান, আপনার একটা শপ, একটা পেজ, একটা পেজ, আপনার একটা দোকান। এই পেজের মাধ্যমে আপনি একটা দোকান নিলে, আমি একটা উদাহরণ বোঝাই, আপনি একটা বাজারে, আপনার বাজারে একটা দোকান নিয়েছেন। এই দোকানে আপনি শুধুমাত্র ওই এলাকার ভিত্তিক মানুষ, আপনি ঢাকা শহরে একটা বাজারে বা একটা শহরের মধ্যে আপনি একটা দোকান নিয়েছেন। আপনার কাস্টমার হবে কারা? আপনার কাস্টমার হবে স্বাভাবিকভাবে ওই এলাকা যে সমস্ত দোকানদার আছে বা ওই এলাকার যে সমস্ত মানুষ আছে, আশপাশের যে সমস্ত মানুষ আছে, তারা আপনার কাস্টমার হবে। সর্বোচ্চ আপনার আশপাশের দু একটা গ্রামের মানুষ ওই বাজারে যারা আসে বা ওই শহরে যারা থাকে, তারা সর্বোচ্চ আপনার কাস্টমার হবে। সর্বোচ্চ কাস্টমার হবে আপনার ওই এলাকার মানুষ।
তো আপনার এলাকার মানুষ যদি কাস্টমার হয়, তো এলাকা ভিত্তিক যেখানে আপনি দোকান নেবেন সেখানে আপনার ওই এলাকার মানুষ আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে। আপনি যেই দোকানে যান, আপনি একটা মুদির দোকান দিলে ওই এলাকার মানুষে, আপনার আশপাশের মানুষই আপনার কাছ থেকে ক্রয় করবে। কিন্তু অনলাইন এমন একটা বিজনেস যেখানে আপনার সারা পৃথিবী মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন। আপনি কোন বিজনেসটা করবেন? আপনার এলাকা মানে শুধু এলাকা ভিত্তিক বিজনেস করবেন, নাকি সারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করবেন, নাকি আপনি সারা পৃথিবী ব্যাপী করবেন? আপনি চাইলে সারা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। আপনি কি চান যে আপনার এলাকার দেখা গেল যে এই এলাকার মধ্যে 1 লক্ষ মানুষ বসবাস করে, 1 লক্ষ মানুষের সাথে আপনি বিজনেস করবেন, নাকি আপনি চান যে আমি এই বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বিজনেস করি? এটা আমরা সবাই চাবো যে আমাদের বিজনেসটা হবে বেশি মানুষের সাথে। তো সেই জন্য অনলাইন বিজনেসটা আমাদেরকে শিখতে হবে, করতে হবে। অনলাইন আপনি ঘরে বসেই আপনি চান, যদি চান যে আমি ঢাকা শহর রাজধানী, এই রাজধানীর মানুষের কাছে আমি বিক্রি করব, আপনি শুধু রাজধানীর মানুষের কাছে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে আপনি যে কোনো ব্যবসা, আপনি বাদামের ব্যবসা করেন, আপনি যেই ব্যবসায় করেন না কারণ, আপনি মধুর ব্যবসা করেন, আপনি সবজির ব্যবসা করেন, যেটাই চান আপনি সব ব্যবসা আপনি করতে পারবেন অনলাইনে। একজন বর্তমান বাজারে টিকে থাকতে হলে, একজন বিজনেসম্যান যারা উদ্যোক্তা, তাকে অবশ্যই অফলাইন অনলাইন দুইটাই থাকতে হবে। অফলাইন না থাকলেও অনলাইনে হইলেও আপনি টিকে যাবেন। কিন্তু আপনি যদি অনলাইন না বোঝেন তাহলে কখনোই আপনি ব্যবসার মধ্যে আপনি টিকে থাকতে পারবেন না। ব্যবসার মধ্যে আপনাকে টিকে থাকতে হলে কি করতে হবে? আপনাকে অনলাইন বিজনেস বুঝতে হবে। অনলাইন ব্যবসা কি? প্রথমেই আমরা সহজ ভাষায় বলতে গেলে অনলাইন ব্যবসা সম্পর্কে, অনলাইন এমন একটা ব্যবসা যা সম্পূর্ণভাবে আংশিকভাবে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট সহজলভ্যতার কারণে মানুষ এখন ঘরে বসে ব্যবসা শুরু করতে পারে। ফিজিক্যাল ব্যবসার তুলনায় অনলাইন ব্যবসা সময় এবং অর্থ সাশ্রয় করে, যা ছোট ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী। যারা একদমই নতুন, আমরা ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাদের জন্য সবচেয়ে বেশি রহমত স্বরূপ। কারণ আপনার প্রথম অবস্থায় আপনি কাস্টমার পাবেন কি পাবেন না, দোকান আপনার মাল নিবে কি নিবে না, এরকম একটা চিন্তাধারা অনেকেরই থাকে। কিন্তু আপনি অনলাইনে হলে আপনি খুব সহজেই দ্রুত আপনি কাস্টমারও জানতে পারবেন আপনি এখন নতুন উদ্যোক্তা নাকি পুরান উদ্যোক্তা, নাকি কেবল শুরু করেছেন, এটা কিন্তু কাস্টমার বুঝবে না। কিন্তু আপনার সবচেয়ে সহজ এবং সে হবে যে এটা অনলাইন ব্যবসাটা পরিপূর্ণ, এটা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে মানুষ এখন ঘরে বসে ব্যবসা শুরু করতে পারে, যার জন্য কোনো আলাদা খরচ নাই। দোকান নিতে হবে না, দোকানের অ্যাডভান্স দিতে হবে না, কোনো জায়গাতে দোকানে বসে থাকতে হবে না, মানে এই ধরনের কোনো ইসে আপনাকে জড়িত হতে হবে না। আপনি একেবারে ঘরে বসে অনলাইন বিজনেসটা করতে পারবেন। আপনি নিজেই, আপনার কোনো দোকান কোনো কিছু লাগবে না, আপনার বাসা, আপনি নিজের ঘরে বসেই নিজের বাড়িতে আপনি থেকেই, বা আপনি মাদ্রাসায় পড়েন বা মসজিদের একটা রুম দিচ্ছে, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি ওই রুমেই থাকেন, ওই রুমে বসে আপনি বিজনেস করতে পারবেন। জীবনে যখন আমি শুরু করি, আমার বিজনেসের শুরু লগ্ন কিন্তু আমি একসময় ইমামতি ছিল আমার। আমি ওই ইমাম সাহেবের একটা রুম দেয় না, প্রত্যেকটা ইমাম সাহেবের একটা রুম থাকে, তো আমার বিজনেসের শুরু লগ্নে কিন্তু আমি ওই ইমাম সাহেবের রুমে বসে শুরু করি। মানে আমি তার আগে থেকেই করি, কিন্তু আমাকে সর্বপ্রথম আমি যে ইমামতি করি, আমার 5,000 টাকার বেতন দিয়েছিল প্রথম। 5,000 টাকা, গ্রামগঞ্জে শুরু করছিলাম, 5,000 টাকার বেতন আমি ইমামতি করি। তারপরে আমি ওই সময় থেকে আমি ব্যবসা করি, মূলত আমি যাতে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয় এবং তাকবীরুল্লাহ যেন সাথে রাখতে পারি, সেই কারণে মূলত ইমামতি ছিল আমার। তো ওই 5,000 টাকা মূলত আমি আমার গাড়ির তেল খরচের জন্য নিতাম। মানে আমি যাইতাম, আমার বাসা থেকে আসা যাওয়া করতে আমার যে তেলটা খরচ হতো, এই তেল খরচটা আমি নিছি। আর একটা মাদ্রাসায় পড়ালেখা করাইছি, 2 বছর খেদমত করছি।
এক চার আনা পয়সা নেই নাই কোনদিন। আমার জীবনের শুরু লগ্ন থেকে আমি নিয়ত করছি যে মাদ্রাসায় খেদমত করবো, কোনদিন টাকা নিব না। ওই মাদ্রাসা থেকে 1 টাকাও নেই, বরং মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখবেন না ইমাম সাহেব অনেক সময় দেখা যায় উস্তাদদের কাছ থেকে কিছু চাঁদা উঠায় না, যে হুজুর এই এই অনুষ্ঠানের জন্য আপনি কত দিবেন, আপনি কত দিবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা প্রতিটা মাদ্রাসা থেকে কিন্তু অনেক সময় উঠানো হয়। ঠিক আমি ওই মাদ্রাসাগুলো থেকে কোনো হাদিয়া তো নিতামই না, বরং মাঝে মধ্যে মাদ্রাসার কোনো অনুষ্ঠান বা কোনো খরচের ক্ষেত্রে, কোনো একটা ঘরের কাজে বা কোনো কিছুর কাজে কোনো হাদিয়া লাগবে, সেক্ষেত্রে আমি আরো দিতাম। তো যাই হোক, আমার শুরু লগ্নে ছিল যে আমি শুরুতেই খেদমত করবো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য করব। মাদ্রাসা মসজিদ যাই করি এটা ফি সাবিলিল্লাহ করবো, কোনো টাকা নিব না। তো ওই যে আমাকে শুধুমাত্র ওই সময় তেল খরচটা আমি নিতাম 5,000 টাকা মসজিদ। তো কিন্তু আমি ওই যে সে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমি ক্লাস গুলো করাইতাম, ওই ইমাম সাহেব আমার রুম ছিল, ওই রুমের মধ্যে বসেই করাইতাম। ওখানে আমি এখন তো রাত্রে করাই, আমাদের শুরু লগ্নে ক্লাসগুলো হয়তো আসরের পরে, আসরের পর থেকে মাগরিব, কারণ ওলামা একরাম বেশিরভাগ ওই সময়টা ফ্রি থাকতো। আর এই যে 9টার পরে, 9:30টার পরে যায় ফ্রি হয়, আমরা যারা ক্লাস করতেছি আমরা কিন্তু এই সময়গুলোতে স্বাভাবিকভাবে ফ্রি থাকি। তো ওই সময় আমি আসরের পরে দেখতাম যে আসরের নামাজ পরে মাগরিব পর্যন্ত ফ্রি ছিলাম, বসে থাকতাম বেশিরভাগ। তো কি করতাম ওই সময় আমি আমরা করোনার আগে থেকে ক্লাস করানো, করোনার আগে থেকে আমি ক্লাস করাই অনলাইনে, অর্থাৎ প্রায় 4-5 বছর আগে থেকে আমি ক্লাস করাই। তো যাই হোক, করোনার সময় বেশি ওলামা একরাম, যারা যে সময় ওলামা একরাম মসজিদ গুলো হারাই ফেললো অনেকেই, মাদ্রাসা গুলো ছুটে গেল অনেকের। তো অনেক সময় এই করোনা এসে ওলামা একরামকে অনেকটা ব্যবসা শিখাই দিয়ে গেছে, যে না আমাদের শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের চলবে না, আমাদেরকে কিছু করতে হবে। এখন তো বাড়িতেই বসে আছি কিছু, তখন আমাদের অনেক ওলামা একরাম আমাদের কোর্স গুলো করেছে। তো যারা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থানে আছে, ওই সময় থেকে যারা কোর্স গুলো করছে অনেক ভালো অবস্থান, অনেকেই চলে গেছে। যা যাই হোক, ওই সময় একটা ভালো ভালো একটা সাপোর্ট দিয়েছিলাম আমরা। এই অনলাইন বিজনেস শিখায়, অনলাইনের মাধ্যমে একটা ইনকামের মাধ্যম হইলো। কোর্স করাইলাম, পলিপাস সিজামা কোর্স করাইলাম, যার মাধ্যমে তাদের একটা ভালো ইনকাম একটা মাধ্যম হলো। তো দেখা গেছে ওই সমস্ত ওলামায়ে আলহামদুলিল্লাহ এখন অনেকেই মাদ্রাসা খেদমত করে, হাদিয়া নেয় না। অনেকে আছে আবার নেয়, হালকা পাতলা নেয়। অনেকেই মোটামুটি যাদের একটা ভালো একটা ইনকামের একটা মাধ্যম হয়ে গেছে। তো যেটা আমি বলতেছিলাম মূলত হলো যে আপনি মসজিদের একটা রুম আছে, আমি এই কথা থেকে সুজন কথায় কথা চলে আসে, তাই কথায় চলে বলে ফেললাম। তো আপনি মসজিদের রুমে বসেও আপনি বিজনেস করতে পারবেন। আমি ওই সময়ও আমি ক্লাস করাতাম, এটা একটা আমার অন্য বিষয় ছিল। তো আমি বিজনেসের মধ্যে লিপ্ত ছিলাম আমি ওই সময় থেকেই। তো আমি কি করতাম, আমি অনলাইনে কাজ করতাম। অনলাইনে বিভিন্ন ভাবে আমি আমাদের প্রোডাক্ট গুলো বিভিন্ন ভাবে আমরা সেল করতাম, বা আমি আরো যে আমাদের কোম্পানির কার্যকলাপ গুলো আমি অনলাইনে করতাম। আস্তে 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 আল্লাহর রহমতে দেখা গেছে যে এগুলো আস্তে 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 আমার ওই মসজিদ থাকা অবস্থায় আমি ভালো একটা সেল করতে পারতাম। যাই হোক, এভাবে আস্তে আস্তে কিন্তু হয়েছে। তো এটাকে আপনি মনে করবেন যে আপনার এটা একটা শুরু, আপনি সময় পাইলে কাজ করবেন, সময় পাইলে কাজ করবেন। আপনি যদি চেষ্টা থাকে আপনার মধ্যে এটা থাকতে হবে, মানে আগ্রহর একটা কাজের প্রতি একটা আগ্রহ, ইনকাম করার প্রতি একটা আগ্রহ আপনাকে থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব হবে না। আর যদি থাকে, আপনি এই আগ্রহ, মানুষের সবচেয়ে বড় বিনিয়োগ হলো মানুষের আগ্রহ, মানুষের চেষ্টা এবং আগ্রহ সবচেয়ে বড় বিনিয়োগ। টাকা পয়সা অর্থ লাগে না, থাকতে হয় আগ্রহ। মানুষের চেষ্টা আগ্রহ যদি থাকে তাহলে সে অনেক দূর আগে যেতে পারে। এই অনলাইনের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং, আমরা অনেকেই শিখতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো এক ধরনের স্বাধীন কর্মস্থান, যেটাকে আমরা অনলাইন বিজনেসটিও বলতে পারি। ফ্রিল্যান্সিং আমরা মনে করি এটা মনে কি জগৎ, অন্য কোনো জগৎ। আসলে ফ্রিল্যান্সিং হলো এক ধরনের স্বাধীন কর্মস্থান, এখানে আপনি নিজের সময় এবং দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিংরা সাধারণত গ্রাফিক ডিজাইনের কাজ পারে, মানে ফ্রিল্যান্সিং কারে বলে, গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারে, এদেরকে ফ্রিল্যান্সিং, মানে এরা ফ্রিল্যান্সিং এর কাজ করে, বলে আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং কি? আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, আপনি ফটোগ্রাফির কাজ করেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, কন্টেন্ট রাইটিং করেন, ডাটা এন্ট্রি সহ হাজার ধরনের কাজ রয়েছে এই ফ্রিল্যান্সিং এর মধ্যে, এটা অনলাইনে হয়ে থাকে। এই সকল কাজগুলো চুক্তি প্রোডাক্ট কিংবা ঘন্টা অনুযায়ী হয়ে থাকে।
যে আমি আপনার এই প্রোডাক্টের ভিডিওটা এডিটিং করে দিব, অথবা আপনার এই প্রোডাক্টের ফটোগ্রাফি করে দিব, এত টাকা আমাকে দিতে হবে। অথবা আমি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে দিব, আমাকে এত টাকা দিতে হবে। অথবা আমি 1 মাসে আমাকে এত টাকা স্যালারি দিতে হবে। এটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। বিভিন্ন ইসের মধ্যে দেখবেন এই পেজ, বিভিন্ন পেজের মধ্যে দেখবেন একজন করে ফ্রিল্যান্সিং রাখা থাকে, মানে একজন ভিডিও এডিট করে, বিভিন্ন ডিজাইন করে। এই যে ডিজাইন করা, ডিজাইন ম্যানকে মূলত এগুলো ফ্রিল্যান্সিং এর কাজ। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা শিখা রাখা আমাদের জরুরি। এটা অনলাইন মার্কেটিং এর জন্য বেশ উপকারী, কার্যকারী। তো এগুলো যদি যতটুকু আমি আমার সাধ্য মতো আপনাদেরকে মোবাইলের মাধ্যমে শেখানো যায়, আমি ততটুকু শেখানোর চেষ্টা করব। ফ্রিল্যান্সিং এটা শিখতে পারলে আপনাদের এটাতে অল্প সময়ের মধ্যে বেশ একটা ইনকাম করার মাধ্যম। এটা হলো যে বললাম, ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি। ফ্রিল্যান্সিং আবার অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে। এখন অবৈধভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করে মেয়েরা, বিশেষ করে ইমো ফ্রিল্যান্সিং করে, এরপর বিভিন্ন ফ্রিল্যান্সিং আছে, ঠিক আছে। এগুলো তো অবৈধ গুনাহের কাজ করে আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো ফ্রিল্যান্সিং, ঠিক আছে। মানে অনলাইনে দেখা গেল কাজ করা হয়, এগুলোকে মূলত ফ্রিল্যান্সিং বলা। হ্যাঁ, আমরা যারা জানতাম না ফ্রিল্যান্সিং কি, এটা আমরা জেনে নিলাম আজকে। যে ফ্রিল্যান্সিং হলো যেটা ইন্টারনেট ব্যবহার করে যেই কাজগুলো করা হয়, এগুলো মূলত ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এটা হতে পারে আপনার ওয়েবসাইটের কাজ, হতে পারে এডিটিং এর কাজ, হতে পারে ফটোগ্রাফির কাজ, হতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েটর, রাইডার, ডাটা এন্ট্রি করা, মানে আপনার কতজন মানুষ এই ভিডিওটা দেখলো, বা এই সবগুলোই মূলত ফ্রিল্যান্সিং। আমরা যেই ফ্রিল্যান্সিং গুলো প্রয়োজনীয়, আমি আপনাদেরকে ওগুলো শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ কাজ করতে পারে, যে কোনো এই ফ্রিল্যান্সিং কাজ যে কোনো প্রান্ত থেকে আপনার কাজ করে দিতে পারে, এবং পেমেন্টও পাওয়া যায়। আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনি সৌদি আরবে আছেন, আপনার সাথে আমার অনলাইনে কথাবার্তা হয়েছে, আপনি আমার এই কাজগুলো করে দিবেন। আপনি সৌদি আরব থেকেও কি করতে পারবেন, এই কাজগুলো করে দিতে পারবেন। লাগবে আপনার দক্ষতা। আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও আপনি কাজ করে দিতে পারবেন, এবং এর কাজের উপরে আপনাকে আপনার পেমেন্ট দিয়ে দিবে। নির্ভরযোগ্য এখান থেকে একটা যে সার্ভিস ভিত্তিক এক ব্যবসার আওতা আনা যায়। সার্ভিস ভিত্তিক একটা ব্যবসার আওতা আনা যায় ফ্রিল্যান্সিং মাধ্যমে। জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভিএস, একজন পেশাদার যিনি দূর থেকে বিভিন্ন প্রশাসনিক কাজ করেন। একজন ভিএ বিভিন্ন কাজের সাহায্য করতে পারে। ইমেল ম্যানেজমেন্ট, ইমেল চেক করা, রিপ্লাই দেওয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্ট তৈরি এবং শিডিউল করা, ডেটা এন্ট্রি করা, ডেটা সংরক্ষণ করা, ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, কাস্টমার প্রশ্নের উত্তর দেওয়া, এগুলো সব ফ্রিল্যান্সিং। এটা মূলত নির্ভর করবে আপনি কোন কোম্পানির হয়ে কাজ করছেন, কিংবা আপনার ঠিক কোন কাজের জন্য রাখা হয়েছে সেটার উপর। তবে একজন জব নয়, এটাকে জব নয় বরং সার্ভিস বিজনেস হিসাবে দেখতে পারেন। যে ফ্রিল্যান্সিং এটা সার্ভিস বিজনেস, এটাও এক ধরনের বিজনেস। এটা কোনো জব বা এটা কোনো চাকরি না। কেন, আপনি একাধিক স্থানে ভার্চুয়াল সিস্টেমে আপনি কাজ করতে পারেন অনলাইনে। আপনি একই ব্যক্তি অনেক কোম্পানি বা অনেক ব্যক্তিকে কাজ করে দিতে পারে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো এটাও আপনি করতে পারবেন। এটাও এটা অনলাইন মার্কেটিং, মানে এটাও একটা অনলাইন বিজনেস। মানে অনলাইন বিজনেস গুলো কি, আমি সেইগুলো বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ ফ্রিল্যান্সিংটাও একটা অনলাইন মার্কেটিং। এটার মাধ্যমেও মানুষ লক্ষ লক্ষ টাকা এখন ইনকাম করছে। বেশ সর্বোচ্চ ভালো একটা ইনকাম করার মাধ্যম হলো এই ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে আপনি একজন মানুষ একাধিক মানুষের একাধিক কোম্পানির কাজ করে দিতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি সময়ের উপর ভিত্তি করে টিম তৈরি করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং শিখে আবার ফ্রিল্যান্সিং এর কোর্স করায় আপনি টাকা ইনকাম করতে পারবেন। তার মানে আপনি একটা জিনিস শিখে আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনি ফ্রিল্যান্সিং এর মোটামুটি সব দক্ষতা অর্জন করতে পেরেছেন, এখন আপনি আরেকজনকে শিখাইতে পারেন, এরকম দক্ষতা আপনার আছে, তখন আপনি এটাকে আরেকজনকে শিখায়ও আপনি একটা ইনকাম করার বড় মাধ্যম পেয়ে যেতে পারেন। তো এটাও একটা ফ্রিল্যান্সিং এর একটা মাধ্যম, এটাও একটা অনলাইন মার্কেটিং এর একটা আওতাভুক্ত। কন্টেন্ট রাইটার সার্ভিস রিলেটেড এক অনলাইন ব্যবসার আইডিয়ার মাধ্যমে অন্যতম সেরা হলো এক কন্টেন্ট রাইটার। যদি আপনি এই বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তবে মূলত কন্টেন্ট রাইটাররা বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে থাকেন, যেগুলো ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদিতে ব্যবহার করা হয়। একজন কন্টেন্ট রাইটার কাজ হলো সে, আপনি যদি একজন মানে অনলাইন ব্যবসার মধ্যে আপনি এটাও একটা একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কন্টেন্ট তৈরি
আন্তরিকভাবে বানানোর সবচেয়ে মূল, ভিডিওটা বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? লেখা। দেখবেন যারা যারা ই করে, মানে নায়ক নায়িকারা কয় টাকা ইনকাম করে, তার থেকে যারা এই নায়ক নায়িকাদের দ্বারা ছবি বানায় তারা কিন্তু দ্বিগুণ ইনকাম করে, এদেরকে হালকা পাতলা কিছু দিয়ে দেয়। কিন্তু যারা এটাকে পরিচালনা করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, তারা নিয়ে যায়, তাদের থেকে একটা অংশ তাদেরকে দেয় যে তুমি শুটিং করলে এই শুটিং এর জন্য তোমাকে দিলাম, ঠিক আছে? তো এরকম একটা কন্টেন্ট কি, মানে একটা কন্টেন্ট তৈরি করার সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিপ। কোন কথার পরে কোন কথাগুলো বলবেন, কোন সিস্টেমে কথাগুলো বলবেন, কোন পদ্ধতিতে আপনি কথাগুলো বলবেন, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি আপনি যদি এই ব্যাপারে দক্ষতা অর্জন, একটা কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে যদি আপনার দক্ষতা অর্জন হয়ে যায়, তখন এটার মাধ্যমে হাজারো মানুষ আপনার কাছে স্ক্রিপ্ট লিখতে আসবে যে আমাকে একটা কন্টেন্ট রাইটার, আমাকে একটা কন্টেন্ট তৈরি করে একটা স্ক্রিপ্ট লিখে দেন, আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাতে চাই। মানে কোন বিষয় নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে আপনি গেলেন যে আমি এই প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও করতে চাই, তাহলে আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট স্ক্রিপ্ট লিখে দিবে। এই স্ক্রিপ্টটা অনুযায়ী আপনি কথা বলবেন, দেখবেন যে ভিডিওটা অনেক সুন্দর হবে। তাহলে এইটা আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটার মাধ্যমে আপনি যে লিখে দিলেন, এটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এটাও একটা অনলাইন বিজনেস। ব্লগ পোস্ট, ইন্টারেস্টিং এবং ইনফারেট পোস্ট, আর্টিকেল, ইনথেট আর্টিকেল তৈরি, প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে প্রোডাক্ট নিয়ে আপনি যেই লেখাটা লিখবেন, প্রোডাক্টের বিবরণ লেখা, ইমেল কন্টেন্ট, ইমেলে কিভাবে কন্টেন্ট তৈরি করে ইমেলের ব্যাপারে, তারপরে মার্কেটিং এর জন্য কন্টেন্ট তৈরি। কন্টেন্ট রাইটারের ক্ষেত্রে পেমেন্ট তিন ভাবে হয়। মাসিক চুক্তিতে আপনার, আমি আপনার কন্টেন্ট তৈরি করে দিব, 10টা কন্টেন্ট বানাই দিব, এই মাসে আপনার আমাকে এত টাকা দিবেন। অথবা আপনি দিন চুক্তিতে নিতে পারেন। ওয়ার্ড ভিত্তিক এবং আর্টিকেল ভিত্তিক। তা আপনার যদি লেখার দক্ষতা থাকে, আপনি খুব ভালো সুন্দর করে লিখতে পারেন, যে কোনো একটা বিষয় আপনি শুধু একটু ধারণা পাইলে আপনি ওই ব্যাপারটায় খুব সুন্দর করে লিখতে পারেন। এই ব্যাপারে যদি আপনার দক্ষতা থাকে, আপনি এটার মাধ্যমেও অনলাইনে ইনকাম করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাধ্যমে আপনার ইনকামের একটা বড় মাধ্যম হবে। এটা একটা অনলাইনের বিজনেস, অনলাইন বিজনেস। এরপরে কপিরাইটার, কন্টেন্ট রাইটার একক সেক্টর। কপি রাইটিং নামে কপি আছে বলে এটা ধারণা নিতে হবে না, যেখানে লিখা কপি করা হয়। মূলত কপি রাইটাররা এমন কন্টেন্ট তৈরি করেন যা পাঠকদের আকর্ষণ করে এবং বিক্রি বাড়ায়। কপি রাইটিং মূলত মার্কেটিং, বিজ্ঞাপনের সংক্রান্ত কাজ। এখানে রয়েছে অ্যাড কপি, বিজ্ঞাপন কন্টেন্ট তৈরি করা, ল্যান্ডিং পেজ কপি, ল্যান্ডিং পেজ এর জন্য আকর্ষণীয় কন্টেন্ট লেখা, ইমেল কপি, ইমেল ক্যাম্পেইনের জন্য কন্টেন্ট তৈরি, প্রোডাক্ট পেজ কপি, প্রোডাক্ট পেজের জন্য কন্টেন্ট লেখা। অনলাইন ভিত্তিক ব্যবসা বাড়ার পাশাপাশি কপি রাইটারের চাহিদাও এখন বেশি বাড়ছে। তার মানে আপনি কপি রাইটার, মানে আপনার থেকে একজন মানুষ একটা লেখা কপি করে নিবে, বা আপনার কাছ থেকে একটা বিজ্ঞাপন সম্পর্কে, আপনার বিজ্ঞাপন তৈরি কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে আপনার কাছ থেকে লেখা নিবে অথবা ভিডিও নিবে, বা আপনি কিভাবে কথা বলবেন এই কথাগুলো দেখাই দিলেন। এইটা একটা ভিডিও বানাই নিতে চান আপনি, কন্টেন্ট রাইটার, কপি রাইটার। তো এই কন্টেন্ট তৈরি করে যা পাঠকদের, মানে এমন ভাবে কন্টেন্ট তৈরি করে যেটা যারা শুনে তাদের খুবই আকর্ষণ লাগে, এরকম তৈরি করতে পারে। এরকম ব্যক্তিদেরকে আপনি কি করবেন, এরকম করেও বর্তমান একটা ইনকাম করার সবচেয়ে এটার চাহিদা অনেক বেশি। যারা এগুলো, অনেকে কথা বলতে পারে না বা ফেজ আসতে পারে না, তো তাদের কাছে গিয়ে বলে আমার একটা ভিডিও বানাই দেন, অথবা আপনার একটা ভিডিও, অথবা আপনি ইমোশন দিয়ে বিভিন্ন কলা কৌশলে আপনি একটা ভিডিও বানাই দেন, সুন্দর লেখা দিয়ে, সুন্দর স্ক্রিপ্ট দিয়ে সুন্দর একটা ভিডিও বানাই দেয়। এইটারও একটা ভিডিও বানাইতে 4-5 হাজার টাকা খরচ হয়। এটারও কিন্তু অনেক বেশি চাহিদা পূর্ণ এখন বেশি। এটার মাধ্যমে এটা একটা অনলাইন বিজনেস। এরপরে ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। ওয়েবসাইট এবং ডেভেলপাররা ওয়েবসাইটের তৈরি করে, মেইনটেন্স করে। ওয়েবসাইট ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট একটা ক্রিয়েটিভ এবং টেকনিক্যাল কাজ। অনেকগুলো কোডিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকতে হয় এই ওয়েবসাইট সম্পর্কে। এটা সাধারণত ওয়েবসাইট ডিজাইনদের কাজগুলো হলো
ইউএল ইউএক্স ডিজাইন, ইউজাররা ইন্টারফেস এবং ইউজার এক্সিভিজির রিয়েস ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইটের ভিজুয়াল এলিমেন্ট ডিজাইন। অন্যদিকে ওয়েব ডেভেলপদের কাজগুলো হলো যারা ওয়েব ডেভেলপ করে, অর্থাৎ আপনার একজন ওয়েবসাইট যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করে এটাকে ডিজাইন করে দিতে হয়। যেমন আমি একটা ওয়েবসাইট তৈরি করার পর আমার ওয়েবসাইটটাকে আমি নিজেই সাজাইছি, তো নিজের ওয়েবসাইট নিজেই সাজিয়েছি। আপনারা অনেকে আমাদের ওয়েবসাইট চিনেন, alkhidman@bd.com। এই ওয়েবসাইটটা আমি নিজে সাজাইছি। তো ওয়েবসাইট নিজে সাজানো, নিজের ওয়েবসাইট নিজের মন মতন সাজানো যায়। তো একটা ওয়েবসাইট সাজাইতে নিয়ে যদি আপনি না পারেন তাহলে আরেকজনকে নিয়ে সাজাইতে হবে। একটা ওয়েবসাইট সাজাইতেও 8-10 হাজার টাকা, 5-7 হাজার টাকা নিয়ে নেয়। অর্থাৎ আপনি চাইলে একদিনের মধ্যেই আপনি একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজাইতে পারেন। তো একটা ওয়েবসাইট বানানোর পরে একটা ডিজাইন করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার মাধ্যমেও একটা এখন সবচেয়ে বেশি ইনকাম করা একটা মাধ্যম। ফান্ড এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইটের ভিজুয়াল এলিমেন্ট এডিটিং বা ব্যাক এন্ড ডেভিল পয়েন্ট সার্ভার, যে ওয়েবসাইটের সার্ভার থাকে, সার্ভার সম্পর্কে এবং ডাটাবেস ম্যানেজমেন্ট, কতজন মানুষ এই ওয়েবসাইটে ক্লিক করলো, কতজন মানুষ দেখলো, সব বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে। অনলাইনে যত আমরা দেখতে পাই সবকিছুর ওয়েবসাইটের উপর ভিত্তি করে, অনলাইন সবকিছু কিন্তু ওয়েবসাইটের উপর ভিত্তি করে। তাই বুঝতে পারবেন যে আপনার চাহিদা কেমন হতে পারে। এটা যথেষ্ট লাভজনক সার্ভিস, বিশেষ করে রিলেটেড ব্যবসা যারা করে, অনলাইন বিজনেস করে, অনলাইনে ব্যবসার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিজনেস। ওয়েবসাইটের কাজ যদি কেউ জানতে পারেন, শিখতে পারেন, এটা আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেস, এটা অনলাইন বিজনেস। এগুলো অফলাইনে কিন্তু কেউ করে না, বেশিরভাগই মানুষ অনলাইনে থেকে এগুলো যোগাযোগ করে পরবর্তীতে সরাসরি অফলাইনে যেতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ এই ওয়েবসাইট সুন্দর ডেভেলপমেন্ট করা, ওয়েবসাইট সাজানো, ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এইসব বিষয়গুলো যদি একবার আপনি শিখে যান, আপনি অল্প সময়ের মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। মানে আপনি দেশে থেকেও প্রতি মাসে লক্ষের উপর ইনকাম করতে পারবেন এই সমস্ত কাজগুলো যদি আপনার জানা থাকে। এরপরে অনলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে আরেকটা মার্কেটিং, ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এখানে আপনি সহজেই প্রোডাক্টের পোস্ট করে স্থানীয় গ্রাহকদের সাথে সেগুলো বিক্রি করতে পারবেন। এখানে আপনি 3টি পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন আপনি ক্রেতাদের ঘরে প্রোডাক্ট পৌঁছে দিবেন, ক্রেতা আপনার কাছে এসে প্রোডাক্ট নিয়ে যাবে। মিউচুয়াল স্থানে মিট করবে, হাতে হাতে লেনদেন করবে। মানে অমুক স্থানে আসবেন, আমিও আসবো, মানে যেখানে আপনারও পরিচিত জায়গা না, আমারও পরিচিত জায়গা না, এমন একটা জায়গাতে দুজন যাব, মাঝখানে অমুক একজন ভাইয়া থাকবে, ওখানে গিয়ে আমরা কি করব, একে অপরকে থেকে হাতে হাতে নিব। এটাকে বলা হয়, এই 3 পদ্ধতিতে ফেসবুক মার্কেটিং এ স্বাভাবিকভাবে মানুষ বিজনেস করে থাকে। ফেসবুক মার্কেট প্লেস এটা একটা গুরুত্বপূর্ণ। ফেসবুক মার্কেট প্লেস প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমাদের যে সমস্ত ইয়াগুলো প্রয়োজন, প্রথমে ফেসবুক লগ ইন করতে হবে, মার্কেট প্লেসে যাবেন, নতুন লিস্ট যোগ যেখানে আছে, নতুন লিস্ট যোগে আপনি যোগ করবেন প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের বিবরণ, মূল্য নির্ধারণ করে আপনি একটা পোস্ট করে দিবেন। টেস্ট অল, মানে আপনার পুরো মানুষ যত আপনার ফ্রেন্ডলি আছে সবার সামনে যাবে। এই ফেসবুক মার্কেট প্লেসটাও একটা অনলাইন মার্কেটের একটা মাধ্যম। এটার মাধ্যমে মানুষ এখন অনেকেই বিজনেস করে। এরপর ফেসবুক মার্কেট প্লেস না, আরো অনেক মার্কেট প্লেস রয়েছে, আরো অন্যান্য অনলাইনের মার্কেট প্লেস আছে, সেখানেও মানুষ এখন বিজনেস করতেছে। আপনার মনে করেন যে আপনার যে বিক্রয়.com মানুষ কিন্তু বিক্রি করে, বিক্রয়.comও প্রোডাক্টের ছবি দিয়ে ফ্রি ভাবে বিজনেস করা যায়। অনেক সিস্টেম আছে, আপনি যে কোনো ভাবে আপনি অনলাইনে আপনার প্রোডাক্ট বা আপনি বিজনেস করতে পারবেন। এটা অনলাইন বিজনেস। ই-কমার্স প্ল্যাটফর্ম হলো যেমন অ্যামাজন, দারাজ। আমরা ই-কমার্স মানে অনলাইন বিজনেসের আরেকটা মাধ্যম হলো ই-কমার্স প্ল্যাটফর্ম। ই-কমার্স কি? ই-কমার্সের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, থাকলেও যেটা মানুষ ওই ই-কমার্সের মাধ্যমে আপনার ওই অ্যাপসটা ব্যবহার করে। যেমন দারাজ, অ্যামাজন, দারাজের নিজস্ব কোনো
প্রোডাক্ট নাই, কিন্তু আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো পোস্ট করবেন, সহজেই গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে। এবং প্রোডাক্ট যদি আপনার নিজের হয় কিংবা সোর্সিং ভালো থাকে, তবে খুব সহজে এটা একটা ভালো একটা পদ্ধতি যে আপনি দারাজের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা কি করবেন, আপনি আপনার প্রোডাক্টটাকে পোস্ট করবেন। দারাজের মধ্যে যে লক্ষ লক্ষ হাজার হাজার প্রোডাক্ট, এগুলো কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট না, সব মানুষের প্রোডাক্ট। কিন্তু তারা এমন একটা ই কমার্স তৈরি করেছে, এই কমার্সের মাধ্যমে তারা তারা সবার একটা বিজনেসের মাধ্যম, মানে 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে 1000 টাকা বিক্রি করতেছে, 800 টাকা বিক্রি করতেছে। তো দারাজ কি করতেছে, দারাজের মাধ্যমে দারাজের গাড়ি এসে তার মালগুলো নিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে দিচ্ছে, দারাজকে একটা কমিশন দিচ্ছে, বাকি লাভবান মানুষ হচ্ছে। ই কমার্সের মাধ্যমে মানুষ বিজনেস করে। তো তারা ওই যে তাদের সফটওয়্যার ব্যবহার করে আপনি বিজনেস করতেছেন, তাদেরকে একটা হালকা একটা অংশ দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই অংশ থেকে আপনি আর বাকি অংশটা আপনি পাচ্ছেন। তো এটার মাধ্যমে মানুষ এখন বিজনেস করতেছে। ই কমার্স এটাকে বলা হয়। ই কমার্স প্ল্যাটফর্ম গুলো বিক্রি করতে প্ল্যাটফর্মের সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। মানে আপনি এই প্ল্যাটফর্মে দারাজে বিক্রি করতে যাবেন, তো আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দারাজে প্রোডাক্টের ছবি এবং বিবরণ আপলোড করতে হবে, প্রোডাক্টের মূল্য নির্ধারণ করতে হবে। আপনি এই সেলার অ্যাকাউন্ট তৈরি করতে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আপনি ইউটিউবে দেখলেও পেয়ে যাবেন কিভাবে আপনি সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং পোস্ট করবেন, অল অল দিয়ে রাখবেন যে সবার কাছে যাবে। এবার যখন আপনার অর্ডার আসবে, আপনি উক্ত প্ল্যাটফর্মে ডেলিভারি ম্যান দ্বারা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবেন। দারাজের লোক এসে আপনাকে কি করবে, প্রোডাক্ট গুলো নিয়ে যাবে। এইগুলো সব অনলাইন সব আপনার নিজস্ব অনলাইন শপ তৈরি করে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই শপটা আপনার ব্যক্তিগত ওয়েবসাইট হতে পারে, আপনার শপিফাই, ওয়াইক্স ইত্যাদি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। অনলাইন শপ তৈরি করতে আপনাকে একটা নির্দিষ্ট পণ্য নির্বাচন করবেন, ওয়েবসাইট তৈরি করবেন, প্রোডাক্টের ছবি বিবরণ আপলোড করবেন, প্রোডাক্টের মূল্য নির্ধারণ করবেন, মার্কেটিং পরিকল্পনা তৈরি করবেন। এরপর নিজস্ব প্রোডাক্ট গুলোকে অনুসরণ করে পণ্য ভিত্তিক আপনার যে পণ্যগুলো আছে এগুলো প্রচার প্রসারণের জন্য, বিক্রি করার জন্য, ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং সম্পূর্ণ অনলাইন ব্যবসার আইডিয়া, যেখানে আপনার ফিজিক্যাল কোনো দোকানের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি দোকান ছাড়াই আপনি ফিজিক্যাল ভাবে অনলাইন ভিত্তিক আপনি এই ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস সবকিছু করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার মানে এই সবগুলো তথ্য, সব কিছু বিষয় আমাদের মূলত অনলাইনের মাধ্যমে। এই অনলাইনের মাধ্যমে আমরা অনলাইন বিজনেস গুলো করে থাকি। এই বিজনেস গুলো আমরা সহজেই করতে পারি, খুব সহজেই, একেবারে নর্মালি ভাবে সহজেই করতে পারি। আমরা একটা পেজ তৈরি করার পরে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনি মধু নিয়ে কাজ করবেন, মধুর একটা ছবি নিতে হবে, অথবা মধুর একটা ভিডিও করতে হবে। আপনি মধু ভাঙতেছেন, অথবা আপনি মলদের নিয়ে আপনি সুন্দরবনে গেছেন, অথবা কথার কথা আপনি যেই ব্যবসা করেন ওই ব্যবসার একটা ভিডিও করতে হবে। ওই ভিডিওটা আপনি পোস্টিং করতে হবে। পোস্ট করে আপনার ওখানে আমি আপনাদেরকে শিখাই দিব কিভাবে বুস্টিং করতে হয়, কিভাবে একটা পোস্ট বুস্টিং করতে হয়। এগুলো আমি আপনাদেরকে সব দেখাই দেবো, সব শেখাই দেবো, বুস্টিং করানো শেখাই দিব। কিন্তু আপনাদেরকে ক্লাস করতে হবে। ক্লাস না করলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা প্রথম যেভাবে করছেন, এখন আস্তে আস্তে অনেকটাই বুঝে যাচ্ছে, আপনাদের বুঝতে পারতেছেন। এজন্য আপনি যদি চান সহজেই আপনি অনলাইন বিজনেস করতে পারেন। অনলাইন বিজনেস আপনার কোনো ধরনের ইনভেস্ট লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ধরনের আপনার অতিরিক্ত খরচ হবে না। আপনি সহজ উপায়ে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন। আপনাদেরকে আমরা 3 মাস ক্লাস করাবো। 3 মাস ক্লাস করার পরে যদি আপনি টিকে থাকতে পারেন, 3 মাসের মধ্যে আমাদের সাথে ভালোভাবে যোগাযোগ রেখে, আমাদের অ্যাডমিনদের সাথে ভালোভাবে যোগাযোগ রেখে আপনি যদি সুপরামর্শ অনুযায়ী আমাদের পরামর্শ মতো এর হুবহু ভাবে চলতে পারেন, প্রতি মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকে পুঙ্খানুভাবে একটা ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাসের প্রতি যারা গুরুত্ব দিবে তারা সফলতা অর্জন করতে পারবে। পরিপূর্ণভাবে এই ক্লাসগুলো ভালোভাবে যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে ইনকাম করার মাধ্যম আপনার অবশ্যই পেয়ে যাবেন। ইনকাম করতে হলে আপনাকে শিখতে হবে। ভাই বলে আমি ইনকাম করতে চাই কিন্তু ক্লাস করতে পারবো না, তাহলে আপনি কেমনে ইনকাম করবেন? ভাই আমি কামাই করতে চাই কিন্তু কাজ করতে পারবো না, তার কাজ না করলে আপনি কিভাবে কামাই করবেন? ইনকাম করতে চান, সবকিছু চান, আপনি শিখতে চান কিন্তু ক্লাস করবেন না, তাহলে কি হবে? হবে না। আপনাকে ক্লাস করতে হবে, আপনাকে শিখতে হবে। শিখতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনাকে ধারণা নিতে হবে। শিক্ষার কোনো শেষ নাই। জীবনে সফলতা পেতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। শিক্ষিত মানুষের অনেক মূল্য আছে। শিক্ষিত মানুষ হাতের কাজ শিখবেন,
বিভিন্ন কাজগুলো শেখার চেষ্টা করবেন, দেখবেন সফলতা আপনার পিছে ঘুরঘুর ঘুরঘুর করছে। জীবনে সফলতা পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, প্রচুর পরিমাণ মেহনত করতে হবে। সফলতা আপনার সহজে আপনার কাছে আসবে না। সফলতার পিছনে আপনাকে প্রথমে ছুটতে হবে, তারপরে সফলতার পিছন পিছন আপনার পিছ পিছ ঘুরবে। একসময় সফলতার জন্য আপনি অনেক কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না। যার জীবনই দেখেন কেউ যদি সফলতা পেয়েছে, তারা জীবন খুঁজে দেখবেন কত কষ্ট করেছে জীবনে। আপনি যদি একটা জীবন কষ্ট আপনাকে করতে হবে। আপনার প্রত্যেকের জীবনে একটা কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনি চান যে আমি যুবক বয়সে এখন কষ্ট করলে আমার সফলতা আমি বৃদ্ধ বয়সে বা আমি কিছু দিন পরে, এক যুগ বা 1 মাস, 10 বছর, 1 বছর, 5 বছর পরে আমি একটা ভালো অবস্থান তৈরি হবে যেখানে আমার কষ্টের জীবন আর থাকবে না, তাহলে আপনাকে খুব জীবনে প্রচুর পরিমাণ কষ্ট করে আপনাকে আগাইতে হবে। যদি কষ্ট করে আপনি আগাইতে পারেন তাহলে অবশ্যই সফলতার মুখ আপনি দেখতে পারবেন। আপনি সফল হবেনই, আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। জীবনের স্বপ্ন পূরণ কে না চাই? আমরা প্রত্যেকে চাই প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ করতে। আমরা সবাই চাই জীবনে সফলতা অর্জন করতে। আমরা প্রত্যেকে চাই আমরা একটা বাড়ি করতে চাই, প্রত্যেকে চাই একটা গাড়ি কিনতে চাই, প্রত্যেকে আমার সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করতে চাই, আমার বাবা মায়ের আবদারগুলো পূরণ করতে চাই, ছেলে সন্তান, স্ত্রী, ভাই বোন সবার আবদারগুলো পূরণ করতে চাই। সকলের স্বপ্ন থাকে, কিন্তু আর্থিক সংকটের কারণে আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে পারি না। স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে শিখতে হবে, করতে হবে, মেহনত করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হবে। জীবনে কষ্ট ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না। আপনার জীবনে কষ্ট আসবেই। জীবনে 3টা জীবনের মধ্যে একটা জীবন কষ্ট করতে হয়। যারা জীবনে কষ্ট করে না তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। যদি কষ্ট না করেন, একটা জীবন আপনাকে কষ্ট করতেই হবে। আপনি কোন জীবন করবেন? শিশুকাল, বৃদ্ধকাল না যৌবনকাল? 3 জীবনের এক জীবন আপনাকে কষ্ট করতে হবে। যদি আপনি এখন কষ্ট করেন তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট করতে হবে না। যদি আপনি এখন কষ্ট না করেন তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে কর্ম করে খেতে হবে। তখন আপনাকে মাঠের কাজ করতে হবে বা আপনাকে চাকরি খুঁজতে হবে, বা আপনার যে বয়সে আপনার বিশ্রামের প্রয়োজন সেই বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। তা আপনি তখন পরিশ্রম করবেন না, এখন পরিশ্রম করবেন। এখন পরিশ্রম করলে আপনাকে এই কষ্ট আপনার বৃথা যাবে না। এই কষ্ট আপনাকে সফলতা ডেকে আনবে। জীবনে আপনাকে অনেক মেহনত করতে হবে। স্বপ্নবাজ হন। ব্যক্তিদের স্বপ্ন পূরণ হয়। জীবনে স্বপ্নবাজ যদি না হন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না। স্বপ্নবাজ হতে হবে। স্বপ্নবাজ হলে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, যদি আপনি স্বপ্নবাজ হন তাহলে আপনি স্বপ্ন লালন করেন, মস্তিষ্ক পরিবর্তন করেন, দিল পরিবর্তন করেন যে আমাকে কিছু একটা করতেই হবে, আর বসে থাকার সময় নাই, আমাকে কিছু একটা করতে হবে। আমি আর কত লাঞ্ছিত হব, কত মানুষের কাছে হাত পাতবো, পরিবারের কাছে কত লাঞ্ছিত হব, আপনার গ্রামবাসীর কাছে, আত্মীয় স্বজনের কাছে কত লাঞ্ছিত হব। জীবনে বলে যে তোর দ্বারা কিছু হবে না রে, তুই জীবনে কিছু করতে পারবি না। এরকম ব্যক্তিদের জবাবে আপনাকে কষ্ট করতে হবে। তাদেরকে দেখাই দিতে হবে একসময় যে আমার দ্বারা বলছিলেন যারা হবে না, আমার দ্বারা হবে। এই চিন্তাধারা নিয়ে শুরু করে দেন। আমার দ্বারা হবে, ইনশাআল্লাহ হবেই হবে। আমার দ্বারা হবে না তো কার দ্বারা হবে? আমার দ্বারা হবে। এরকম চিন্তাধারা আগে নিজের মধ্যে ঢুকান। হবে, আপনার দ্বারা হবে। সারা পৃথিবীর মানুষের মাধ্যমে হচ্ছে, আপনার হবে না কেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে মানুষ, আপনার দ্বারা হবে না কেন? আপনার দ্বারা হবে। এই জন্য অনলাইন বোঝেন, অনলাইন শিখেন, অনলাইনের কাজগুলো বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনার দ্বারা হবে ইনশাআল্লাহ। সফলতা আপনার পিছ পিছ ঘুরবে। সফলতা পাইতে হলে আপনাকে মেহনত করতে হবে। প্রচুর পরিমাণ মেহনত করতে হবে। মেহনত ছাড়া কখনোই সফলতা অর্জন করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, যদি আপনি সফলতা পেতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হবে। মেহনতের পাশাপাশি আমরা কিছু হাতের কাজ, দক্ষতা শিখবো। যে কোনো কাজ, আপনি একটা কাজ নিয়ে পড়ে থাকবেন না। আপনি যে কোনো কাজ পারেন, যেটা আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কাজ শিখবেন, বিভিন্ন কোর্স করবেন। আমাদের হয়তো এটা ফ্রি কোর্স, কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ কিছু আছে পেড দিয়ে, টাকা দিয়ে শিখতে হয়। যদি সামর্থ্য থাকে ওই সমস্ত কাজগুলো শেখার চেষ্টা করেন। আমি যেমন শিখেছি, পেড দিয়ে, টাকা দিয়ে অনেক কিছু শিখেছি, চেষ্টা করছি। টাকা দিয়ে, পয়সা দিয়ে যখন আপনি শিখবেন তখন দেখবেন যে এটার মধ্যে আপনার গুরুত্ব থাকবে, তখন এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেজন্য আপনি চেষ্টা করলে আপনি সবকিছু করতে পারবেন যদি সম্ভব হয়। এই যে আমাদের যেমন কোর্স গুলো আছে, যেমন ইনকাম করার জন্য একটা মাধ্যম হিজামা পলিপাস ট্রেনিং, এটা যদি সম্ভব হয় এটাও করে নিবেন। এগুলো নিজের সফলতার জন্য প্রয়োজন। নিজে কতদিন আর
বসে থাকবেন কতদিন? আর কাজ কাম মানে কোনো কাজ নাই আপনার। আপনার মসজিদে আজান দেওয়া বা মসজিদে নামাজ পড়ানো ছাড়া, মাদ্রাসায় ওই 2-3টা ক্লাস করা ছাড়া আর কোনো কাজ নাই আপনার। আপনি ওই সময়টাকে কাজে লাগান। দেখেন দেশের বিভিন্ন স্তরগুলোতে বাচ্চারা পড়ালেখা করে, পড়ালেখা করার পাশাপাশি বাচ্চাদেরকে কি করে, বাচ্চাদেরকে পার্ট টাইম জব করায়, মানে পার্ট টাইম কাজ করে তারা। একটা ছেলে সকালে স্কুলে যায়, দুপুরে স্কুলে ছুটি শেষ চলে আসে, পড়ালেখা করে চলে আসে, তারা বিকালে থেকে রাত পর্যন্ত কাজ করায়। তার মানে এটা চীন দেশগুলো, বিশেষ করে চায়না, এরা উন্নত কেন? তারা কোনো মানুষ তাদের কোনো ছেলে মেয়েকে বসায় রাখে না, তারা পড়ালেখার পাশাপাশি তাদেরকে কাজ করায়, তাদেরকে কাজ কর্মটে। তো আমরা অনেক সময় যে সময়টা ব্যয় করি ফেসবুক, ইউটিউব, এই সেই বিভিন্ন সময় ভাবে ব্যয় করি, কিন্তু কাজে না লাগে। আমরা এই সময়টাকে কাজে লাগবো। যে কোনো কাজের মধ্যে আপনি লিপ্ত হবেন। কোনো মানে আপনার কোনো ফ্রি সময় নাই, আপনার কোনো ফ্রি সময় নেই, আপনি সবসময় ব্যস্ততা। এরকম অবস্থা তৈরি করতে হবে আমাদেরকে। এজন্য যদি হাতের কাজ কিছু শেখা থাকে, আপনি যেই কাজ পারবেন, যেটা মনে হয় আপনার দক্ষতা অর্জন করতে হবে। যেমন আমাদের এটা নিয়ে পলিপাসি, যেমন এটাও একটা ইনকামের করার মাধ্যম। এটা করে অনেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এখন, কারণ এটাতে একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। ইনকাম করা এই সমস্যাগুলো বেশি মানুষের, যখন যেটা চাহিদা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। চাহিদা, মানুষ সমস্যা নিয়ে, মানুষের চিকিৎসা বিদ্যা এটা একটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা, মানে শিক্ষা। কারণ কি, এটা মানুষের সমস্যা নিয়ে তারপর আপনার কাছে আসবে। সমস্যার পর, সমস্যা ছাড়া কিন্তু কেউ কারো কাছে আসে না, সমস্যার সমাধান ছাড়া আসে না। তাহলে সমস্যাটা একটা গুরুত্বপূর্ণ, একটা সমস্যার সমাধান করবেন, এটা আপনার ইনকাম করার একটা বড় মাধ্যম। আপনি একটা পরিবেশের চিকিৎসা করবেন, আপনাকে 3-4 হাজার টাকা দিবেন, এটা কোনোভাবেই হতে পারে না। 5-6 হাজার, 1,000, 7,500, 20,000 টাকা লাগে একটা অপারেশন করতে, সেখানে আপনি 3-4 হাজার টাকা নেবেন, এটা সম্ভব। এই সমস্ত কাজগুলো আমাদের একটা সম্ভব, শিখে রাখতে দরকার। আচ্ছা যাই হোক, গতকালকে আমরা একটা আলোচনা করছিলাম, ওই আলোচনা কিছু অংশ আমি রেখে গেছি, সেটা আমি একটু আলোচনা করব। আমরা গতকালকে একটা ছেলে মেয়ে সন্তান না হওয়ার কিছু কারণ, তার মধ্যে থেকে স্ত্রীদের হরমোন সমস্যার কারণে আমাদের একটা প্রোডাক্ট আছে, বা স্ত্রীরা স্বামীদের কাছে যেতে চায় না, দুর্বল, সাদা সিরাপ সমস্যা। হ্যাঁ, আপনার স্ত্রীর কাছে আসতে, স্বামীর কাছে যেতে ভয় পায়, সপ্তাহে একদিন সময় দিতে চায় না, আপনার এদিকে টানলেও আপনি ওইদিকে ফিরে আসে, আপনি একদিকে টানেন একদিকে চলে যায়, কিছুতেই মিশতে চাচ্ছে না, তার সাদা সিরাপ সমস্যা আছে, অনিয়মিত মেন্স। তাহলে আপনার এই ধরনের স্ত্রীদেরকে একটা প্রোডাক্ট আপনি এখন বানানো শিখাই দিব, সেটা হলো রেডিও আইভ। মিলনের চাহিদা বৃদ্ধি করবে, মেন্সের অতিরিক্ত রক্তক্ষরণ বৃদ্ধি করে কমাবে, মেন্সের অতিরিক্ত ব্যথা কমাবে, অনিয়মিত মেন্স ভালো করবে, সাদা সিরাপ বন্ধ করবে, ছোট স্থানকে বড় করবে, যৌনাঙ্গকে টাইট করবে, ভার্জিনিটি ফিরে পাওয়া যায়, মানে যাদের যৌনাঙ্গ অনেক বেশি ইয়া হয়ে যায়, তখন ওইটাকে টাইট করার জন্য এটা ফিরে পাবে। মোট কথা হলো, যৌন সমস্যার জন্য মহিলাদের গোপনীয়ত যত সমস্যা আছে, হরমোন জনিত সমস্যা থাকতে পারে, বাচ্চা কনসিভ হচ্ছে না, এই জন্য একটা বডি আছে রেডি ওয়াইফ, মানে স্ত্রী তৈরি হয় যাদের এই সমস্যাগুলো অনেকেরই আছে, যারা স্বামীর কাছে, এই ধরনের মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই কম, কিন্তু পাওয়া যায় বর্তমান। এই কিছু কিছু মেয়েদের কিছু রোগ থাকার কারণে হতে পারে, আবার কিছু কিছু মেয়েরা অনেক সময় বিয়ের আগেও অনেক সমস্যার কারণে হতে পারে, মানে কিছু গুনাহের কারণে হতে পারে, পাশাপাশি আবার দেখা যায় যে গুনাহ ছাড়াও শরীরের কিছু রোগের কারণে হতে পারে। যাই হোক, এই ধরনের কোনো সমস্যা যদি কোনো মহিলার দেখেন, তাহলে তাদেরকে আপনি সমস্যার জন্য 100 গ্রাম এলাচ, 100 গ্রাম দারুচিনি, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম সাদা গোলমরিচ, 100 গ্রাম পিপুল ফল, ওখান থেকে ওই রুমে যাও, যাই ওখান থেকে একটা সিরিজ নিয়ে আসবা, একটু আটা নিয়ে আসবা তৈরিকৃত, আজকে দেখা দিব। আচ্ছা, আপনাদেরকে একটু আমাদের কারখানা থেকে নিয়ে আসতেছে, আপনাদেরকে আজকে একটা বড়ি বানানো দেখানো শেখাবো। হ্যাঁ, বড়ি কিভাবে বানাইতে হয় এটা দেখাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যাল কিভাবে বড়ি বানাইতে হয় এটা দেখাবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, 100 গ্রাম এলাচ, 100 গ্রাম দারুচিনি, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম সাদা গোলমরিচ, 100 গ্রাম পিপুল ফল, 100 গ্রাম হর্তি পলাশ, 100 গ্রাম গিলা, 100 গ্রাম ভুই কুমড়া, 100 গ্রাম মাশরুম, 100 গ্রাম আলকুশি, 100 গ্রাম সফেদ মুসলি, 100 গ্রাম অর্শগন্ধা, 100 গ্রাম জিঙ্গো বেলুবা, 100 গ্রাম জিঙ্গো বেলুবা, 100 গ্রাম শিমুল মূল, 100 গ্রাম শতমূল, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম তাল মাখানা, 100 গ্রাম কাতিলা গাম,
100 গ্রাম এসবি পাউডার, 100 গ্রাম ফিলফিল সিয়া, 100 গ্রাম গ্যামা গ্যাসিয়া, 10 গ্রাম কালার। এই আবার বলছি আমি, 100 গ্রাম এলাচ, 100 গ্রাম দারুচিনি, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম সাদা গোলমরিচ, 100 গ্রাম পিপুল ফল, 100 গ্রাম হলদি পলাশ, 100 গ্রাম গিলা, 100 গ্রাম বই কুমড়া, 100 গ্রাম মাশরুম, 100 গ্রাম আলকুশি, 100 গ্রাম সফেদ মুসলি, 100 গ্রাম অর্শগন্ধা, 100 গ্রাম জিঙ্গো বেলুবা, 100 গ্রাম শিমুল মূল, 100 গ্রাম শতমূল, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম তাল মাখানা, 100 গ্রাম কাতিলাগাম, 100 গ্রাম এসবি পাউডার, 100 গ্রাম ফিলফিল সিয়া, 100 গ্রাম গ্যামা গেশিয়া, 10 গ্রাম কালার। এই সবগুলো পাউডারকে একসাথে মিশিয়ে আটার খামিরা তৈরি করতে হবে। আটার খামিরা তৈরি করে 1 গ্রাম পরিমাণ বটিকা বানাইতে হবে। বটিকা বানাইলে এটার নাম হবে এই রেডি ওয়াইফ। রেডি ওয়াইফ, এই রেডি ওয়াইফটা আমাদের স্ত্রীদের জন্য বেশ কার্যকারী। আপনি যখন এই যে গ্যামাগেশিয়া দিয়েছি, গ্যামাগেশিয়া দিলে এই গ্যামাগেশিয়াটা আপনার আঠা করবে, আঠা। যখন আপনি আটার খামিরাতে গরম পানি করে, ভাই একটু দেখে যান, যায়েন না, ভুল লস করবেন, চলে গেলে লস করবেন। এখন আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, আপনারা লস করবেন। প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, বড়ি বানাই কিভাবে। জীবনে নাও দেখতে পারেন, জীবনে কোনদিন নাও শিখতে পারেন, যেন না, গেলে লস করবেন। আচ্ছা, কিভাবে একটা বড়ি বানাবেন? এইভাবে একটা মেশিন কিনবেন, মেশিনটা কিনবেন, এই যে মেশিন। আমরা এই যে এই মেশিনটা কিনে এটাকে মাথাটা কি করব, কেটে ফেলবো, বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক কেটে ফেলবো। এটা একটা 5 টাকা নেবে বা 10 টাকা নেবে। এটার মাঝখানে এখানে একটা কালো ইয়া থাকবে, এটাকেও কেটে ফেলবো, এটাকেও কি করবো, কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি মেসেজের অপশনটা চালু করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা একটা মেশিন কিনে নিব, সবাই 5 টাকা বা 10 টাকা নেবে। আপনি যদি জীবনে কোনদিন বড়ি বানাইতে চান, বা আপনার এমন একটা পাউডার, মানে এমন একটা রোগ হয়েছে যে ক্ষেত্রে আপনার বাবা মা বা কেউ বলছে যে এই পাউডার গুলো দিয়ে আপনার এই রোগের জন্য এটা খাওয়াইতে হবে, একটা বড়ি বানায়, সে পাউডারটা খেতে পারতেছে না, তাহলে আপনি বড়িটা বানাইতে পারবেন। আচ্ছা, এইরকম আমরা কি করব, বানাই নিব। এরকম আমরা বানাই নিব। বানানোর পরে আমরা আটার খামিরাটা যেটা করছি, যে আটার খামিরাটা বানানো হয়েছে, এই আটার খামিরাটা আমরা কি করব, আটার খামিরাটা আমরা গরম পানি দিব। গরম পানি দেওয়ার পরে এইভাবে আটার খামিরা হয়ে গেছে। দেখেন, এই যে রুটি বানানোর মতন একটা আটার খামিরা, আমরা এখানে কালার দিয়েছি, সবুজ কালার, এটা আটার খামিরা। আটার খামিরা দেখছেন? এই একটা আটার খামিরা। এইভাবে আমি একটু ফোটা নিয়ে আসছি। হ্যাঁ ভাই, কেউ কথা বলেন না, আমি দেখার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই আমার আটার খামিরা। আচ্ছা, এই আটার খামিরাটা আমরা এটাকে এটার মধ্যে ঢুকাই দিব, এভাবে ঢুকাই দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, আপনারা দেখা যাচ্ছে আমারটাকে আপনারা করেন, আমি যে কথা বলতেছি এই আমার কথাটার, আমার এই স্ক্রিনটাকে আপনি করেন, সামনে রাখেন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এটা আমরা এইভাবে করব, নেওয়ার পরে আমরা এইভাবে নিব। এই দেখেন, এইভাবে, এই যে নিলাম, নেওয়ার পরে আমি দেখাচ্ছি, এই নিলাম, এইভাবে একটা ঠাসা দিলাম। হ্যাঁ, ঠাসা দেওয়ার পরে দেখেন একটা বড়ি হয়ে গেছে। এই একটা বড়ি, সুন্দর একটা বড়ি, উপরওয়ালাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে নিলাম, আমি দুইটা ইয়া দেখাচ্ছি। এই যে নিলাম, এই নেওয়ার পরে এইভাবে কি করব, এইভাবে নিলাম, নেওয়ার পরে এইভাবে একটা চাপ দিলাম, এই একটা বড়ি হয়ে গেল, সুন্দর একটা বড়ি হয়ে গেল। দেখছেন? এই যে একটা সুন্দর একটা বড়ি, একটা সুন্দর বড়ি হয়ে গেছে, সুন্দর একটা বড়ি হয়ে গেছে। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুন্দর একটা বড়ি হয়ে গেছে না? এইভাবে যতগুলো আমি বড়ি বানানো দেখাইলাম, আপনারা
সমস্ত বড়িগুলোকে এইভাবে বানাবেন, এভাবে বানায় এটাকে রোদ্রে শুকাবেন। আটার খামিরা বানাবেন, এইভাবে আটার খামিরা নিয়ে আপনি এইভাবে নিয়ে, আমাদের এখানে যারা বানায়, আমাদের কারখানাতে যারা বানায়, 1 মিনিটে তারা কয়টা বানায় জানেন? একটা মিনিটে, সেদিনকে দেখা গেছে যে 1 মিনিটে তারা বানায় 50 থেকে 60টা, অর্থাৎ সেকেন্ডে একটা, এই সেকেন্ড একটা এভাবে দিয়ে সেকেন্ড একটা। দেখেন এই যে আমি 3টা বড়ি বানিয়েছি এখানে, এই যে সুন্দর সুন্দর 3টা বড়ি, 1 গ্রাম করে 3টা বড়ি এখানে। তো এইভাবে বানায় এটাকে রোদ্রে শুকাইতে হবে। রোদ্রে শুকাইলে এই বড়িটা ন্যাচারাল ভাবে, আমি যেইভাবে আপনাদেরকে, আমি যেভাবে দেখেন, এইভাবে কেউ শিখাই দেয় না, এইভাবে কেউ শেখাই দেয় না আপনাদের পৃথিবীতে। আমি মনে করি এরকম কেউ দেখাই দেয় না যে কিভাবে বড়িটা বানাইতে হয়, একেবারে কিভাবে, কোন পদ্ধতিতে কিভাবে আপনি বানাবেন, সবকিছু আপনাদেরকে শিখাই দিচ্ছি। এভাবে কেউ আপনাদেরকে শিখাই দিবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে আবার এইভাবে দেখাইলাম যে এইভাবে আমরা বড়িটা বানাবো। এইভাবে নিব, নেওয়ার পরে এইভাবে দিব, এই যে চাপ দিব, একটা বড়ি বের হয়ে যাবে। এইভাবে দিলে এই যে বড়িটা এইভাবে নিয়ে নিলাম, সুন্দর একটা বড়ি, এই সুন্দর একটা বড়ি। এইভাবে নিব, এভাবে নিব, এভাবে নিব, এই এইভাবে করবো, এই যে একটা বড়ি হয়ে গেল। একটু চাপ দিলে একটা বড়ি, সুন্দর একটা বড়ি। হ্যাঁ, এই পদ্ধতিতে আমরা কি করব, বড়িগুলো বানাবো। এই পদ্ধতিতে আমরা বড়ি বানাইতে পারবো। বড়ি বানাইতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি হুজুর। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা। হুজুর আপনার হাতটা যদি উপরে রেখে দেখাইতেন দেখা যেত। ইনশাআল্লাহ। এই দেখা যাচ্ছে ইনশাআল্লাহ হুজুর, একদম সহজ, একদম সহজ। এটা একটা ন্যাচারাল বড়ি, ন্যাচারাল ভাবে এইভাবে আপনার বড়িটা বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এই বড়িটার দাম হলো, রেডি হলো 400 টাকা, 400 টাকা পাইকারি। হ্যাঁ, 400 টাকা না 450 টাকা, তাই হোক, এখন 400 টাকা বা 450 টাকা, মানে 400 টাকা মনে হয়, 450, এটা হলো 1550 টাকা। ইয়া মিউট করে দেন, নয়েজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি মিউট করে দিয়েছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তাহলে আশা করি আপনারা সকলেই এই পদ্ধতিতে বড়িটা বানাইতে পারবেন। আমি যতগুলো বড়ি বানানো দেখাইলাম বা এই পর্যন্ত শেখানো হয়েছে, সবগুলো বড়ি আপনি এইভাবে বানাবেন। আপনারা জীবনে যদি কোনদিন বড়ি বানান, আমি যেইভাবে বললাম আপনারা এই পদ্ধতিতে বড়িগুলো বানাবেন। আচ্ছা, আমি রেডি ওয়াইফের ফর্মুলাগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেডি ওয়াইফ, রেডি ওয়াইফ, রেডি ওয়াইফ লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি অবশ্যই আমার সাথে কথা বলা যাবে ইনশাআল্লাহ। 1 গ্রাম করে বড়ি বানাইলে এটা আধা গ্রাম হয়ে যাবে, অর্থাৎ এটা রোদ্রে শুকানোর পর আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই যে 1 মিলি পর্যন্ত নিবেন, এরকম 1 মিলি, এই যে এতটুকু, অল্প একটু। এটা যখন এটুকু হবে তখন আবার রোদ্রে শুকাইলে আরো কমে যাবে, ঠিক আছে? তখন আপনি এতটুকু নিবেন, এতটুকু। রেডিও পেলো 450 টাকা। হ্যাঁ, আর হলো খুচরা কত? আচ্ছা, 1050। পাইলসের যে ইয়াগুলো আমরা ইনশাআল্লাহ আগামী
ইসে আপনাদেরকে শেখানো হবে। আপনার পলিপাস হিজামা ট্রেনিং এর দিন আমাদের পাইলস সম্পর্কে কোর্স করানো হয়, ওই দিন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। পলিপাস, পাইলস, অর্শ, গ্যাস, অ্যানাল প্রেসার, পেস্টোলার, এবং ওই দিন হিজামা এবং পলিপাসের ট্রেনিং এর দিনে বিস্তারিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। একেবারে সবকিছু আমাদের আধুনিক পদ্ধতিতে, আমাদের আধুনিক সিস্টেমে। আপনারা অনেকেই দেখেছেন আমাদের আধুনিক সিস্টেম গুলো। এই মেয়েদের হরমোন সমস্যার জন্য আপনি এই রেডিও অ্যাপটা দিতে পারেন। তো আপনার বিশেষ করে ওই দিন সবকিছু আমাদের প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনাদেরকে শেখানো হয়। ওখানে আমাদের এখানে কেন মানুষের এত বেশি চাহিদা, আমাদের সিস্টেমটা সারা বাংলাদেশের থেকে একটু ভিন্ন কোয়ালিটির, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ট্রেনিং এর যারা আছে এখানে চাহিদাটা একটু বেশি। বিএসটিআই অনুমোদন, আপনি বিএসটিআই এর অফিসে দিয়ে আপনাকে নিতে হবে। আপনার ওই প্রোডাক্ট গুলো ল্যাব টেস্ট করানো লাগে, বিভিন্ন আছে, এগুলো করে তারপরে বিএসটিআই নিতে হয়। আচ্ছা, একজন রিকোয়েস্ট পাঠিয়েছেন, কিন্তু অ্যাকসেপ্ট করলে ভালো হয়। আচ্ছা, অ্যাকসেপ্ট তো 5,000-এর বেশি করা যায় না। আপনি আমাকে ফলো দিয়ে রাখেন, তাহলে আমার সমস্ত সবকিছু পাবেন ইনশাআল্লাহ। 450 টাকা পাইকারি, আর 1,050 টাকা দাম। আচ্ছা আচ্ছা, ওই অটোমেটিক রিপ্লাই মেসেজটা আমি দিতে ভুলে গেছি, ইনশাআল্লাহ দিয়ে দিব। ওটা দিয়ে দিব ইনশাআল্লাহ, ওটা ভালোভাবে করে ভিডিওটা করে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আপনারা আজকে যে বিষয়গুলো শিখলেন, আপনাদের কি উপকার হচ্ছে? আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আপনারা কি উপকৃত হচ্ছেন? জি জি, শুক্রিয়া। আমিন আমিন। একজন বলছেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক। আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের চেয়ারম্যান আমি, মুফতি জহিরুল ইসলাম। আপনাদেরকে ক্লাস করে আমি। ঠিক আছে, জাকারিয়া ভাই, আপনি যোগাযোগ করেন, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। আপনারও তো অ্যাডমিন আছে, আপনি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দেওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনারা আসছেন, আমি যেন আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগাইতে পারি, আপনার মূল্যবান সময়টাকে আপনি যেন কাজে লাগাইতে পারেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি যাতে করে, আমিন আমিন, যাতে করে আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে কাজে লাগাইতে পারেন। তো আপনাদেরকে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ ভাবে যেন আপনারা শিখে কিছু করতে পারেন। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে শিখাইলাম, এগুলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য শিখাচ্ছি, আপনারা এইভাবে শিখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আগামীকাল কি বার? আমার ক্লাস আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।